মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। ভারত সফরে না গিয়ে উনি চীন এবং মালয়েশিয়া সফরে আসতেছে। বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে ভারত সফর করা ফরজ ছিল, সেই জায়গা থেকে চীনে এবং মালয়েশিয়াতে আসার কারণে ভারত একটা মারাত্মক জবাব পেল। বাংলাদেশের জনগণের সাথে যদি তোমরা সম্পর্ক না বাড়াও, তাহলে পরবর্তী যেই রাষ্ট্রপ্রধান হোক না কেন, তারা কখনোই ভারত সফরে যাবে না বা ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের তরুণ প্রজন্মের যে ভুল ধারণা ছিল, সেটা টোটালি ভেঙে গেছে। তার জন্য ওনাকে স্যালুট জানাই। এখন আর বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে বিরোধিতা করার কিচ্ছু দেখছি না, কারণ ভারতেই হচ্ছে আমাদের প্রধান সমস্যা। তারা আমাদের দেশের উপর কর্তৃত্ব তৈরি করার চেষ্টা করে। জিয়াউর রহমানের মতোই তারেক রহমান যদি ভারতের দিকে স্ট্রিক্ট থাকে, তাহলে আমরা তরুণ প্রজন্ম আপনার পাশে সব সময় আছি। স্যালুট। যে আমরা যোদ্ধার জাতি, আমরা বীরের জাতি, আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি, কিন্তু আমরা আমাদের দেশের প্রশ্নে কোনো প্রকার ছাড় দেব না। যে ৭১ সালে যুদ্ধ সমাপ্ত হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমাদের লড়াই, আমাদের সংগ্রামটা শেষ হয়ে যায় নাই। যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের এই ভূখণ্ড, আপনারা জানেন যে ভৌগোলিক যে অবস্থানগত কারণে আমাদের এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি ক্ষেত্রে। কারণ ভেতরে এবং বাইরে বাংলাদেশের বিপক্ষে শত্রু দল আছে, তারা ষড়যন্ত্রকারী, তারা রয়েছে, তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে, হরণ করতে চায়। ৭১ সালে যেমন পাকিস্তান করেছিল, এই বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের একটি অংশের পৃষ্ঠপোষকতায় এই ফ্যাসিস্টরা টিকেছিল এবং বাংলাদেশকে দাবিয়ে রেখেছিল। তাই আজকে যারা মুক্তিযোদ্ধার সন্তানরা পিছনে রয়েছেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনটির সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নিজে এই দায়িত্বটি আমাকে দিয়েছেন, এবং তিনি নিজেও এই কমিটির ১ নম্বর সম্মানিত সদস্য হিসেবে থাকতে সম্মত হয়েছেন। আমি যখন ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলি, সেটা নির্বাচনেরও আগে, উনি দেশে আসেন নাই, তখন উনি একটা পর্যায়ে বললেন, তুমিও মুক্তিযোদ্ধার সন্তান, আমিও মুক্তিযোদ্ধার সন্তান, তুমিও প্রজন্ম, আমিও প্রজন্ম। তারপরের থেকে আমি অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি, এবং বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে, সত্যিকারের আদর্শ, ওই ফ্যাসিস্টদের ওই মুক্তিযুদ্ধ বিক্রি করা আদর্শ না, সত্যিকারের আদর্শকে ধারণ করে, লালন করে বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে যে ভিত্তিটা রচনা করা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কাজটি আমরা করে যাব ইনশাল্লাহ। সেখানে সেনা মোতায়েন তারা চাইতেই পারে। একই সাথে গাজীপুরও ভীষণ রকমের রাজনৈতিকভাবে ওইটা খুবই ভাইব্রেন্ট, এবং ওইখানে একসময় আওয়ামী লীগের খুবই প্রতাপশালী যাকে বলে নেতাকর্মীরা ছিলেন, সেটাকেও ভাবা হয়েছে। ফরিদপুর, এই কারণে আপনি জানেন নিক্সন যুদ্ধ থেকে শুরু করে ফরিদপুরের অনেকেই আছে যেখানে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিলেন, এবং তাদের কর্মী বাহিনী সেইখানে অনেক শক্তিশালী অবস্থানে আছেন। চট্টগ্রামও আপনি একই সাথে জানেন যে চট্টগ্রামের এখান থেকে বৃহৎ শহর হিসেবে সেটাকেও টার্গেট করতে পারে আওয়ামী লীগ, এবং এই কারণে এই 6টি জেলার জায়গাতে সেনাবাহিনী মোতায়েন করার কথা হচ্ছে। কিন্তু এই সেনাবাহিনী, পুলিশ সকল কিছু মোতায়েনের পরে আসলে কি অনেক বেশি সংঘর্ষের আশঙ্কা আগামীকাল আছে কিনা, সংঘর্ষ তৈরি হবে কিনা, আওয়ামী লীগ কি এই জায়গায় আছে যে জায়গায় তারা সংঘর্ষে লিপ্ত হতে পারে, আছে সেই জায়গাটা আছে নাকি? কারণ এটা আসলে পরিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে এটাকে দেখার চেষ্টা করবে না সরকার। তারা চেষ্টা করবে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম হিসাবে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম হিসাবে যখন এটাকে দেখানোর চেষ্টা করা হবে, তখন তাদেরকে গ্রেফতার, তাদের বিরুদ্ধে বিচার এবং তাদের অ্যারেস্ট করা এবং কার্যক্ষেত্রে তাদের উপরে গুলিবর্ষণ করাও কিন্তু তখন অনেকখানি তারা জায়েজ করে ফেলবে। কারণ নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি আক্রমণের শিকার হয় তাদের দ্বারা দেশ, তাহলে যে কোনো কিছুই করা সম্ভব, এটাই বলা যায়। কাজেই আওয়ামী লীগের জন্য যে খুব বেশি সহজ হবে ব্যাপারটা তাও না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সবসময়ের জন্য বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যতখানি প্রভাবশালী এবং ক্ষমতাশালী, তারা বিরোধী দলে থাকা অবস্থায় তাদের ক্ষমতার প্রভাবে তারা সর্বোচ্চটা তারা ব্যবহার করেন, সাংগঠনিক শক্তির সর্বোচ্চটা ব্যবহার করেন। সবসময় বলা হয়ে থাকে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি হচ্ছে ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী জায়গায় থাকে।
আগামীকাল যা পরিস্থিতি তৈরি হবে দেশের জনগণের জন্য আসলে খুব ভয়ার্থ পরিস্থিতি নাকি এখনো আমরা বুঝতে পারছি না, কিন্তু যে হারে সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে তাতে জনগণের কাছে একটা মেসেজ যাচ্ছে। এবং এই ধরনের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে 4 মাসের মাথায় এই ধরনের কার্যক্রম আসলে আওয়ামী লীগকে কতখানি রাজনীতিতে স্পেস দিবে নাকি তাদের উপর আরে উল্টো এটার ফলাফল তৈরি করবে সেটাও আসলে দেখার ব্যাপার। তারা যতখানি পথে নামবে জনগণের সমর্থন পাবেন কি পাবেন না, এবং তারা আসলে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে একই সাথে অন্য রাজনৈতিক দলগুলোর মুখোমুখি হয়ে যাবে কিনা সেটাও একটা দেখার ব্যাপার। যদি অন্য রাজনৈতিক দলগুলো আসে, একই সাথে পুলিশ আসে এবং সরাসরি আওয়ামী লীগ সামনে থাকে, তাহলে সংঘর্ষের ব্যাপারটা অনেক ভয়ঙ্কর হতে পারে। যে পরিমাণ নিরাপত্তার অবস্থা এখানে দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে দ্রুততম সময়ে রাজনীতি ফেরা, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলছিল, তাতে সরকারের প্রস্তুতি বলছে যে সেটা আসলে খুব বেশি সহজ হবে না। আবার এমনও যে আওয়ামী লীগ যদি আগামীকাল অনেক বেশি তাদের শক্তিমত্তা দেখাতে পারে, জনগণের অনেক সমর্থন তাদের প্রতি থেকে থাকে, তাহলে এটা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য একটা শুরুটা আবার নতুন করে হতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শপথ নিয়েছেন যে করে হোক শেখ হাসিনাকে তারা এই দেশে ফেরত নিয়ে আসবেন, সেটার সূত্র হিসাবে এইটা কতখানি কার্যকর হবে সেটাও আগামীকালের দেখার ব্যাপার। তবে যাই হোক না কেন, জনগণের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার তো বটেই যে এরকম রাজনৈতিক কর্মসূচি বা সরকারের পক্ষ থেকে যখন সর্বোচ্চ সতর্কতার জায়গা তৈরি হয়, তখন জনগণের নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন শেষ পর্যন্ত তৈরি হয়। পুরো রাজধানী জুড়ে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে, মোড়ে মোড়ে পুলিশ আছে, তারা শুধুমাত্র কারা যাচ্ছে কে যাচ্ছে এটা তল্লাশি করছে না, একই সাথে গাড়ির কাগজপত্র আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ি ঠিক মতো চলছে কিনা, একই সাথে তারা সব কার্যক্রমই একসাথে শেষ করছে। আজকের রাতটা পোহাইলেই কালকের ঘটার কথা, কালকে থেকে সেনাবাহিনী মোতায়েন করার কথা, কিন্তু যে হারে আওয়ামী লীগ মিছিল করছে তাতে আসলে আজকে রাতেও কি হবে সেটা বলা যাচ্ছে না। আওয়ামী লীগ ফিরে আসার যে চেষ্টা এবং সরকারের তাদের প্রতিহত করার যে চেষ্টা, তাতে জনগণ নিরাপদ থাকুক, আমাদের আসলে তাই চাওয়া ছাড়া অন্য কোনো কিছু বলার নাই। প্রিয় দর্শক, আওয়ামী লীগ একটা মাফিয়া সংগঠন, আবার আওয়ামী লীগ কোনো সংগঠনই না, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, এমনটাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছেন। তো সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল আমরা আওয়ামী লীগের নেত্রী, সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেভাবে আওয়ামী লীগের মিছিলগুলোকে আমরা দেখিনি, ছোটখাটো মিছিল হয়েছে, কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি যে আস্তে আস্তে একটু বড় বড় মিছিল হওয়া শুরু হয়েছে। তো সেই মিছিলকে কেন্দ্র করে সরকারের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কিনা, গত বছরও আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে তেমন কোনোভাবে পালন করতে দেখিনি, ছোটখাটো ঝুটিকা মিছিল, তাও মুহূর্তের মধ্যেই মানে দেখার আগেই বিলীন হয়ে গেছে এরকম বিষয়। কিন্তু এইবার সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সাথে সেনাবাহিনীও থাকবে। 1 সপ্তাহ পর্যন্ত সেনাবাহিনীও মাঠে থাকবে, 30 জুন পর্যন্ত সম্ভবত, এবং আইন শৃঙ্খলা